নমস্কার, বাংলা অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাব এডগার এলেন পোয়ের লেখা দ্য মিস্ট্রি অফ মেরি রোজেট অবলম্বনে মেরি রোজেট রহস্য। খুব ঠান্ডা মাথায় যারা চিন্তা ভাবনা করতে পারেন, তাদের মধ্যেও কিছু ব্যক্তি আছেন যারা অতি প্রাকৃত ব্যাপার স্যাপারে অর্ধবিশ্বাস নিয়েও আবছা শিহরণ অনুভব করেন মাঝে মধ্যেই। হয়তো তা নিছক কাকতালীয়, হিসেবের মধ্যে আসে না, বুদ্ধি দিয়েও সেসবের ব্যাখ্যা হয় না। নিউ ইয়র্কের মেরি সিসিলিয়া রজার্সের সাম্প্রতিক হত্যা রহস্য পাঠকদের বিলক্ষণ নাড়িয়ে দিয়ে গেছিল। প্রথম পর্যায়ে ঘটেছিল পরপর কয়েকটা দুর্বোধ্য কাকতালীয় ঘটনা। দ্বিতীয় পর্যায়ের ব্যাপারটাই শুধু হাজির করা হয়েছিল পাঠকদের সামনে। পুরো বিষয়টার খুঁটিনাটি বিবরণ জনসমক্ষে হাজির করার অনুরোধ এসেছে আমার কাছে। বছরখানেক আগে রু মর্গ হত্যা সম্পর্কে যে লেখাটা লিখেছিলাম, তাতে আমার প্রাণের বন্ধু স্যার সি আগস্ট দোপির আশ্চর্য মনের গঠনের কিছু তথ্য নিবেদন করেছিলাম। তখন কিন্তু মনেই হয়নি যে তাকে নিয়ে আবার লিখতে বসতে হবে। চরিত্র চিত্রণই আমার মূল লক্ষ্য। খেয়ালি দুপির মধ্যে যা পেয়েছি তাকে ছাপিয়ে যেতে পারেনি আর কেউই, নইলে অন্য চরিত্র নিয়েই লিখতাম। এই সঙ্গে জুটেছে অনেকগুলো আশ্চর্য স্বীকারোক্তি আর অনেক বিশদ ব্যাপার। সব মিলিয়ে অদ্ভুত ঘটনাগুলোকে পাঠকের সামনে হাজির না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। রু মর্গের হত্যা রহস্যের কিনারা হয়ে যেতেই দুপি পুরো ব্যাপারটাকে মন থেকে ঝেড়ে পুছে ফেলে আবার নিজের মধ্যেই ডুবে গেছিল। দুজনেই ছিলাম একই ডেরায়, আগের মতোই। প্যারিস পুলিশ কিন্তু ভোলেনি দুপিকে। দেশশুদ্ধ লোক জেনে গেছিল ওর কীর্তিকলাপ। জ্ঞানীগুণীরা খটোমটো ঘটনায় ভাবতেন কি করে দুপির বিশ্লেষণী বুদ্ধিকে কাজে লাগানো যায়। এইভাবেই মেরি রোজেট নামে মেয়েটার রহস্যজনক খুনের কিনারা করতে ডাক পড়েছিল আমার এই আত্মবিভোর বন্ধুটির। রু মর্গের বিশ্রী ব্যাপারটার 2 বছর পরে এই ঘটনা। মেরি ধর্মে খ্রিশ্চান, মা বিধবা। তার নাম এস্টালি রোজেট। মেরি যখন একেবারেই খুকি, তখন তার বাবা মারা যান। তখন থেকেই মায়ের সঙ্গে থেকেই রু প্যাভি সেন্ট আঁদ্রেতে সে বড় হয়। সংসার চলে যেত পেনশনের টাকায়। এ টাকা আসতো মায়ের নামে। মেরি 22 বছর বয়স পর্যন্ত এভাবেই চলছিল। তারপর তার ডানা কাটা পরীর মতো রূপলাবণ্যয় টনক নড়ে একজন সুগন্ধি দোকানির। খদ্দের পাকড়ানোর জন্যে দোকানে চাকরির অফার দেয় মেরিকে। মেরি লুফে নেয় সেই প্রস্তাব, কিন্তু বিলক্ষণ দ্বিধা জানিয়ে দেয় তার মা। সুগন্ধি বিক্রেতার নাম মসিয়ে লা ব্লাঙ্ক। ভদ্রলোকের দূরদৃষ্টি সফল হয়েছিল। সুগন্ধির চাইতে সুন্দরীর আকর্ষণ বেশি কাজে দেয়। দুদিনেই কুখ্যাত হয়ে উঠেছিল তার দোকানঘর। স্তাবকদের নিয়ে এইভাবে একটা বছর কাটানোর পর রূপসী মেরি হঠাৎ একদিন তাবৎ স্তাবকদের হতভম্ব করে দিয়ে উধাও হয়ে যায়। মসিয়েলা ব্লাঙ্ক বিমূঢ় হলেন। মেরি তো তাকে কিছু বলে যাননি। শ্রীমতী রোজেট আতঙ্কে আর উদ্বেগে আধখানা হয়ে গেলেন। হইচই পড়ে গেল স্থানীয় পত্রপত্রিকায়। পুলিশ আর নির্বিকার থাকতে না পেরে কোমর বেঁধে এই তদন্ত শুরু করতে যাচ্ছে, অমনি ফুস করে দোকানঘরে ফের আবির্ভূত হল ডানা কাটা পরী। কিন্তু মাসের এই 7টা দিন সে ছিল কোন চুলোয়? তার জবাবে শুধু বললে গ্রামের আত্মীয়ের বাড়িতে। পুলিশ তদন্ত শিখেই উঠল তৎক্ষণাৎ, কিন্তু কৌতূহলের বিরাম ঘটল না। 7 দিন পরে বহাল তবিয়তে ফিরে এলেও তার চোখ মুখে এমন বিষাদের ছায়া কেন? এসব প্রশ্নের জ্বালায় জেরবার হয়ে মেরি ইস্তফা দিয়েছিল দোকানের চাকরিতে। রু প্যাভি সেন্ট আঁদ্রেতে মায়ের আস্তানায় ঢুকে বসেছিল লোকচক্ষুর আড়ালে। বাড়ি ফিরে আসার 5 মাস পর বন্ধুবান্ধবকে রীতিমতো ঘাবড়ে দিয়ে দ্বিতীয়বারের মতো সহসা উধাও হয়ে গেল মেরি। 3 দিন কোনো খবরই পাওয়া গেল না। চতুর্থ দিনে পাওয়া গেল তার দেহ, নিষ্প্রাণ, ভাসছিল সেই নদীর জলে। বাড়ি যে তীরে তার উল্টো দিকের তীরের কাছে। খুনই হয়েছিল মেরি, কোনো সন্দেহ নেই। এমন একটা মিষ্টি মেয়েকে নৃশংসভাবে খুন করা তার রূপলাবণ্যের সুখ্যাতি আর তার চরিত্রের কুখ্যাতি, এইসব মিলেমিশে দারুণ নাড়া দিয়েছিল অনুভূতি সচেতন প্যারিসবাসীদের চিত্তকে। গোটা শহরকে তাতিয়ে দেওয়ার মতো এরকম ঘটনা আগে ঘটেছে বলে তো আমার মনে পড়ে না।
কয়েক হপ্তাহ ধরে শুধু মেরির কথাই মুখে মুখে ফিরছে শহরের সব জায়গায়। মানুষ ভুলেই গেছিল অন্যান্য গরম গরম বিষয়গুলো। এমনকি রাজনীতির মতো স্বরের সংবাদও কারো কোলকে পায়নি তখন। জীবনে যা করেননি তাই করেছিলেন পুলিশ প্রিফেক্ট। হত্যা রহস্যের কিনারা করতে গিয়ে নিজের হাড় কালি করে ফেলেছিলেন। গোটা পুলিশ বাহিনীকে অষ্টপ্রহর খাটিয়ে তাদেরও কালঘাম ছুটিয়ে দিয়েছিলেন। কিন্তু স্রেফ মেহনত করলেই যে সব রকম রহস্য সমাধান হয় তা তো নয়। সেটা হাড়ে হাড়ে টের পাওয়া গেল 7 দিন পর, যখন এত মেহনত স্রেফ অশ্বডিম্ব প্রসব করে গেল। বেগতিক দেখে 1000 ফ্রাঁর পুরস্কার ঘোষণা করা হলো পুলিশের তরফ থেকে। অজস্র মানুষকে জেরায় জেরায় নাস্তানাবুদ করে দিয়েও যখন তিলমাত্র সূত্র পাওয়া গেল না এবং পাবলিক বড় নোংরা নোংরা বিশেষণের অলঙ্কার পরিয়ে দিতে লাগলো পুলিশ প্রিফেক্টের গলদেশে, তখন তিনি পুরস্কারের পরিমাণ ডাবল করে দিলেন 10ম দিবস অতিক্রান্ত হওয়ার পর। আরও 4টে দিন কেটে গেল। রহস্য যে তিমিরে সেই তিমিরেই। পাবলিকের ধারালো জিভে তখন আর কোনো কথাই আটকাচ্ছে না। পুলিশ প্রিফেক্ট নিজেই পুরস্কারের অঙ্কটা বাড়িয়ে দাঁড় করালেন 20,000 ফ্রাঁয়ে। সেই সঙ্গে অভয় দিলেন খুনির সাকরেতকে বিলকুল ক্ষমা করার, যদি সে এগিয়ে এসে পুলিশকে খবর টবর দিয়ে যায়। পোস্টারে পোস্টারে ছেয়ে দেওয়া হলো প্যারিস শহরকে। সেই সঙ্গে শহরের নাগরিক কমিটিও ঘোষণা করল 10,000 ফ্রাঁর পুরস্কার, অর্থাৎ মোট পুরস্কারটার পরিমাণ দাঁড়ালো 30,000 ফ্রাঁ। নিতান্ত দিনহীন এবং নিরতিসীম রূপবতী অথচ কলঙ্কময়ী একটা মেয়ের হত্যা রহস্য ভেদ করার জন্য এত রূপর প্রস্তাব কখনো দেখা যায়নি। খুনের রহস্য এবার পরিষ্কার হবেই, সে বিষয়ে কারো মনেই রইল না কোনো সন্দেহ। 2-একটা গ্রেফতারের ঘটনাও ঘটে গেল, কিন্তু কারো বিরুদ্ধেই কেস টিকিয়ে রাখা সম্ভব নয় বিবেচনা করে তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া হলো তাদের। মৃতদেহ আবিষ্কারের 3 হপ্তাহ পরে খুনের খবর পৌঁছল আমার আর দুপির কানে। অবাক হওয়ার কিছুই নেই। প্রায় 1 মাস দুজনের কেউই খবরের কাগজে চোখ বুলোয়নি, কারো সঙ্গে দেখাও করিনি। বোধ হয়েছিলাম যে যার আত্মচিন্তায়। পুলিশের প্রিফেক্ট নিজেই এলেন। তার মুখেই সেই প্রথম জানলাম কুমারী মেরির নৃশংস হত্যার খবর। ভদ্রলোক এলেন জুলাই মাসের 13 তারিখে বিকেল নাগাদ, রইলেন গভীর রাত পর্যন্ত। ঘাতকের অন্বেষণে বিলকুল ব্যর্থ হওয়ায় তার 2 চোখের ঘুম উড়ে গেছে। মাথার মধ্যে আগুন জ্বলছে। মান সম্মান যশ খ্যাতি ধুলোয় লুটিয়েছে। প্যারিসের প্রতিটি মানুষ তাকে ধিক ধিক করছে। মানি লোকের মান চলে যাওয়া মানে কিন্তু মৃত্যুর সামিল। সর্বস্ব দিয়েও এই হত্যা রহস্যের কিনারা করতে তিনি প্রস্তুত। দুপির কৌশল যদি এই কেসে প্রয়োগ করা যায় তাহলে সুরাহা হবেই। সরাসরি একটা প্রস্তাবও রাখলেন দুপির কাছে। অত্যন্ত উদার সেই প্রস্তাবের প্রকৃত স্বরূপ কী তা নিয়ে ব্যাখ্যায় আমি যেতে নারাজ। যে কাহিনী লিখতে বসেছি তার সঙ্গে এই প্রস্তাবের কোনো সম্পর্ক অবশ্য নেই। দুপিকে খোশামত করে গলানো যায় না। পুলিশ প্রিফেক্ট কত কথাই না বলে গেলেন বন্ধুবরের অসামান্য কর্মকুশলতা নিয়ে। এত খোশামত শুনলে মানুষ মাত্রই একটু গলে যায়, মিষ্টি কথায় চিড়ে ঠিক ভেজে। কিন্তু দুপি যে একেবারেই আলাদা জাতের চিড়ে। এত প্রশংসা বচন শোনাবার পর সে তো গদগদ হলোই না, উল্টে কোনো কৃতিত্বই তার নিজের নয় বলে স্রেফ উড়িয়ে দিল। তাই বলে কি পুলিশ প্রিফেক্টকে ফিরিয়ে দিয়েছিল? না মশাই, না। কঠিন এই দায়িত্ব সানন্দে গ্রহণ করেছিল। তিলমাত্র দ্বিধা বা গড়িমসি দেখায়নি, দর বাড়ানোর কোনো চেষ্টাও করেনি। প্রিফেক্ট মশাই তখন বিলক্ষণ প্রীত হলেন। দুপিকে যে বিশেষ ধরনের অনেক রকম সুযোগ সুবিধা দেয়া হবে তা জানালেন। এইভাবে একটা রফায় আসার পর পুলিশ প্রিফেক্ট শুরু করলেন কেসটার বিবরণ। উনি নিজে বিচিত্র এই রহস্য নিয়ে যা যা ভেবেছেন সেসব প্রমাণ টমান সাক্ষী সাবুত পেয়েছেন সমস্ত নিবেদন করলেন। আমরা অখণ্ড মনোযোগ দিয়ে সমস্ত শ্রবণ করলাম, কিন্তু অন্ধকারে আলো দেখতে পেলাম না। তদন্ত শুরু করার মতো কোনো মূল্যবান তথ্যই তার দীর্ঘ বক্তিম থেকে উদ্ধার করা গেল না। অপরাধী নেড়েচেড়ে যিনি পণ্ডিত হয়ে গেছেন তার লেকচারে পাণ্ডিত্যের ছটা তো থাকবেই। তা সত্ত্বেও গোমূর্খ আমি টুকটাক প্রশ্ন করতে যাচ্ছিলাম, নিজের মন্তব্যও করেছিলাম। এদিকে রাত বেড়েই চলেছে। দুপি তার আরামে বসার চেয়ারে পরম আরামে বসে আছে। আসলে কিন্তু ও টুকটাক করে ঘুমিয়ে নিচ্ছিল। আমি দেখতে পেয়েছিলাম মাঝে মাঝে আমার দিকে চটকা ভেঙে তাকাচ্ছে। পুলিশ প্রিফেক্ট দেখতে পাননি, কেননা ঠিক এই সময় ধুরন্ধর দুপি চোখে সবুজ চশমা এঁটে নিয়েছিল। যাই হোক, মহাপণ্ডিত পুলিশের প্রিফেক্ট রাত্রি নিশীথে বিদেয় হতেই আমরা টেনে ঘুম দিলাম। পরের দিন সকালে রোদ উঠতে আমি গেলাম ভদ্রলোকের দপ্তরে।
প্রমাণ আর সাক্ষীদের যেসব কাগজপত্র জমিয়ে রেখেছিলেন সেগুলো হাতিয়ে নিলাম। সাময়িক কাগজগুলোর যত রকম গরম গরম খবর বেরিয়েছিল সেগুলোও জোগাড় করলাম ভদ্রলোকের হেফাজত থেকে। বাড়ি এসে দেখা গেল যেসব তথ্যদের কোনো রকম প্রমাণই করা যায়নি সেগুলোকে বাদ দিলে মস্ত এই হত্যা রহস্য দাঁড়াচ্ছে এই রকম। 22শে জুন রবিবার সকাল 9টা। মেরি রোজেট বেরিয়ে এলো তার মায়ের বাড়ি থেকে। এ বাড়ি রুপাভি অঞ্চলের সেন্ট আন্দ্রেতে। যাবার সময় দেখা করে গেল মসিয়ে জ্যাক সেন্ট ইউস্ট্যাচের সঙ্গে। একমাত্র এই ভদ্রলোককেই জানিয়ে গেল ঠিক একদিনের জন্য সে যাচ্ছে রু দ্য ড্রোমসে তার এক মাসিমার কাছে। রু দ্য ড্রোমস জায়গাটা ছোট্ট হলেও লোক বসতি প্রচুর। লোক প্রায় পিলপিল করে চলছেই বলা যায়। সেই নদী থেকে বেশি দূরে নয়, রোজেটের মায়ের বাড়ি থেকেও উজানে মাইল 2 বেশি নয়। কে ইউস্ট্যাচে? সে যে মেরির হবু বর, থাকতো মেরির মা জননীর কাছেই। বিয়ের কথাও হয়েছিল সেই বাড়িতে। সন্ধে নাগাদ হবু বর গিয়ে হবু বউকে নিয়ে আসবে রু দ্য ড্রোমস থেকে। এইরকমই একটা মধুর ব্যবস্থা হয়েছিল ভাবি দম্পতিদের মধ্যে। কিন্তু বিকেল নাগাদ প্রলয় ঝড় আর বৃষ্টির তুফান বয়ে যাওয়ায় ইউস্ট্যাচে ধরে নিয়েছিল এমন বাদলা রাতে বঞ্জি থেকেই যাবে মাসির কাছে, তাই আনতে চায়নি। আগেও এরকম ছুতোনাতা করে মাসির হাতে মোয়া খাবার লোভে সে বাড়িতে থেকেই গেছে মেরি। মেরির মায়ের কিন্তু হঠাৎ মন কেমন করে উঠেছিল মেয়ের জন্যে। রাত গভীর হলে হঠাৎ বলে উঠেছিলেন আর ফিরে পাওয়া যাবে না মেরিকে। ভদ্রমহিলার বয়স 70-এর কাছে, কিছুদিন ধরে আর চলাফেরাও করতে পারেন না। যাই হোক, মায়ের মন সবসময় উচাটন থাকে সমর্থ মেয়ের জন্যে। এই ভেবেই ইউস্ট্যাচে তার তখনকার কথাটাকে স্রেফ অর্থহীন বকুনি ভেবেই উড়িয়ে দেয়। সোমবারে কিন্তু জানা গেল আসল খবর। মাসির বাড়ি যায়নি মেরি। সর্বনাশ! তাহলে গেল কোথায় সমর্থ মেয়েটা? সারাদিন হাপিত্যেশ করে বসে থাকার পরেও যখন তার টিকির সন্ধান পাওয়া গেল না, তখন শুরু হলো খোঁজ খবর। শহর আর শহরতলির নানা জায়গায় লোক গেল মেয়েটার খবর নিতে, কিন্তু যেন স্রেফ বাতাসে মিলিয়ে গেছে কুমারী মেরি রোজেট। খোঁজ করে কটা দিন কাটিয়ে দেওয়ার পর 25শে জুন বুধবার খবর পাওয়া গেল শিয়ের নদী থেকে জেলেদের জালে একটা মরা উঠেছে। জীবদ্দশায় যাকে মেরি রোজেট বলেই সবাই চিনত, কিন্তু একই চেহারা হয়েছে ডাক সাইডে সেই সুন্দরীর। মুখ ভর্তি কালো রক্ত, বোঝাও যাচ্ছে এ রক্ত উঠেছে মুখের ভেতর থেকে। গাঁজলার চিহ্ন নেই মুখে, অথচ জলে ডুবে গতায়ু হলে মুখে গাঁজলা থাকবেই। শরীরটাও তো তেমন বেরং পাশুটে মেরে যায়নি। গলা ঘিরে রয়েছে আঙুলের দাগ আর অনেক ক্ষতচিহ্ন। হাত দুটোকে বেশ শক্ত করে নুইয়ে রাখা হয়েছে বুকের ওপর। বাঁ হাতের মুঠো শিথিল, কিন্তু ডান হাতের মুঠো এঁটে বন্ধ। যে হাতের মুঠো শিথিল সে হাতটাকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল তা বোঝা যাচ্ছে কবজিতে ঘিরে থাকা একটা দাগ দেখে। আর যে হাতের মুঠো বেশ শক্ত সেই হাতের পিছনে কাঁধে রয়েছে খসটানি দাগ। জেলেরা দড়ি বেঁধে মরাটাকে তুলেছিল বটে, কিন্তু এ দাগগুলো সেজন্য হয়নি। বেশ খানিকটা মাংস দলা পাকিয়ে ফুলে উঠেছিল গলার কাছে, অথচ চোট লাগার কোনো চিহ্নই নেই। তবে হ্যাঁ, একটা ফিতে কষে বেঁধে দেওয়া হয়েছিল গলা ঘিরে, এত জোরে যে ফিতে ঢুকে গেছিল মাংসর মধ্যে, বাইরে থেকে দেখাই যাচ্ছিল না। ফিতের গিঁটটা ছিল বাঁ কানের আড়ালে। তবে কি শুধু ওই ফিতের বাঁধনে নিষ্প্রাণ করা হয়েছে মেরিকে? অসম্ভব নয়। ডাক্তাররা কিন্তু এক বাক্যে বলেছিল একটা মস্ত কথা, মেরির ওপর জঘন্য অত্যাচার করা হয়েছিল মৃত্যুর আগে। পোশাকের অবস্থা পাশবিক অত্যাচারের সাক্ষ্যই বহন করছে। ছিঁড়ে খুঁড়ে একাকার, লাটঘাট। প্রায় 1 ফুট চওড়া এক ফালি কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে উপরের পোশাক থেকে, ছেঁড়া হয়েছে কোমরের কাছে সেলাই পর্যন্ত। তারপর ছেঁড়া সেই ফালিতে কোমরে 3 পাক জড়িয়ে গিঁট বেঁধে দেওয়া হয়েছে পিছনে। মিহি মসলিনের পোশাকটা ছিল তার নিচেই। এ থেকেও খুব যত্ন করে ছেঁড়া হয়েছে 18 ইঞ্চি চওড়া একটা ফালি। এ ফালিকে সমান করে আর সযত্নে টেনে একদম ছিঁড়ে নেওয়া হয়েছে। তারপর জড়িয়ে দেওয়া হয়েছে মেরির গলদেশে। ঝুলছে শিথিলভাবে, বেঁধে রাখা হয়েছে একটা গিঁট দিয়ে। সে গিঁট বাঁধা মেয়েদের কর্ম নয়, পারে শুধু জাহাজি নাবিকরাই। ডেড বডি ঝটপট কবর দিয়ে দেওয়া হলো জল থেকে যেখানে পাওয়া গেছে তার কাছেই। মর্গে নিয়ে যাওয়ার কথা, কিন্তু নিয়ে যাওয়া হয়নি। পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার ব্যাপারেও কোনো ত্রুটি রাখা হয়নি। জেলেদের জাল থেকে ডেড বডি ডাঙায় ওঠার পর মেরিকে চিনতে পেরেছিলেন মসিয়ে বোফেই। তিনি কোমর বেঁধে মৃতদেহকে মাটির তলায় চালান করে দিয়ে ব্যাপারটাকে চেপে দেওয়ার চেষ্টা করেন। দিন কয়েক কেটে যায় এভাবেই। পাবলিক প্রক্ষোভ জাগ্রত হয় তারপর।
সবার আগে বিষয়টাকে নিয়ে মাতামাতি শুরু করে এক সাপ্তাহিক পত্রিকা। তখন মৃতদেহকে কবর খুঁড়ে ফের তোলা হয়, ফের মৃতদেহকে চুলচেরা চোখে দেখা হয়। কিন্তু ইতিপূর্বে যা জানা গেছে তার বেশি কিছু জানা যায়নি। জামাকাপড়গুলো জমা দেওয়া হয় মায়ের আর মেরির বন্ধুদের কাছে। প্রত্যেকেই বলেছে, হ্যাঁ, এ জামাকাপড় হতভাগিনী মেরি রোজেটেরই বটে। ইতিমধ্যে কিন্তু ঘণ্টায় ঘণ্টায় উত্তেজনা বেড়েই চলেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ছেড়েও দেওয়া হয়েছে। বিশেষ সন্দেহের আওতায় এসেছে সেন্ট ইউস্টাচে। রবিবার মেরি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সেই দিন ইউস্টাচে কোথায় ছিল, কি করছিল, তার সদুত্তর সে দিতে পারেনি। পরে অবশ্য পুলিশ প্রিফেক্টের কাছে সেসব কাগজপত্র দাখিল করেছিল। তা থেকে তার গতিবিধির সন্তোষজনক প্রমাণ পাওয়া যায়। ঘণ্টার পর ঘণ্টা বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রহস্য নিবিড় থেকে নিবিড়তর। তিলমাত্র সূত্র আবিষ্কৃত না হওয়ার ফলে গুজব যেন হাজার ডানা মেলে উঠতে থাকে এবং মওকা বুঝে জার্নালিস্টরা নানা রকম সম্ভাবনার ইঙ্গিত দিতেই শুরু করে। চমকপ্রদ গল্পকথাগুলোর সবচেয়ে চাঞ্চল্যকর সম্ভাবনাটা হইচই ফেলে দেয় গোটা শহরে। মেরি রোজেট নাকি মরে পঞ্চত্বপ্রাপ্ত হয়নি, বহাল তবিয়তে আড়াল থেকে রগড় দেখছে, এবং এই হতশ্রী মৃতদেহটা মোটেই তার নয়। লা এতোয়াল পত্রিকায় এই সম্পর্কে যে খবরটা বেরিয়েছিল, আমি তার হুবহু অনুবাদ নিচে করে দিচ্ছি। কুমারী রোজেট রোববার সকালবেলা অর্থাৎ 22শে জুন কোনো এক মতলবে মাসির বাড়ি গেছিল। তারপর থেকে কেউ তাকে দেখেনি, তার কোনো হদিশও পাওয়া যায়নি। এখন বেঁচে আছে কিনা তার কোনো প্রমাণ না পাওয়া গেলেও রোববার সকাল 9টা পর্যন্ত প্রাণময় এই পৃথিবীতে সে যে ছিল তার প্রমাণ আমাদের কাছে আছে। বুধবার দুপুরে একটা নারী দেহ পাওয়া গেছে নদীর জলে। ধরে নেওয়া যাক সকাল 9টায় বাড়ি ছেড়ে বেরোনো 3 ঘন্টার মধ্যেই তাকে খুন করে ফেলে দেওয়া হয় নদীর জলে। এখানে হিসেবে সুবিধার জন্যে ঘন্টায় 1 দিন ধরা হচ্ছে, অর্থাৎ 3 দিনে 3 ঘন্টা। কিন্তু খুন যদি আদৌ হয়েই থাকে তাহলে মধ্যরাতের আগে সেই দেহ নদীবক্ষে নিক্ষেপ করেছিল খুনির দল। এমনটাও তো ভাবা একেবারেই আহাম্মকি। এভাবে যারা খুন করে তারা লাশ পাচার করে রাতের অন্ধকারে, দিনের আলোয় কখনোই নয়। তাহলে যদি ধরে নেওয়া যায় নদীর জলে পাওয়া লাশটা হতভাগিনী মেরি রোজেটেরই, তাহলে সেই দেহ জলে ছিল নিশ্চয়ই 2.5 দিন, বড়জোর 3 দিন। 6 থেকে 10 দিনের আগে মরা কখনো জলের ওপর ভেসে ওঠে না। কামানের গোলায় ছিন্ন ভিন্ন দেহ যদি 5-6 দিনের মাথায় ভেসে ওঠে, ফের তা ডুবে যায় যথেষ্ট পচন না ধরা পর্যন্ত। মৃত্যুর 2 দিন পরেও যদি মৃতদেহ জলে ফেলা হয়, এত তাড়াতাড়ি তা তো ভেসে ওঠার কথা নয়। তার চেয়েও বড় কথা, খুনিরা কি এতই বোকা যে মৃতদেহ ওজন বেঁধে ভারী না করেই ফেলে দিল জলে? সম্পাদক মহাশয় এরপর অনেক যুক্তিতর্ক দেখিয়ে প্রমাণ করেই ছেড়েছেন যে মৃতদেহ 3 দিন নয়, 3-5 15 দিন ছিল জলের মধ্যে। ফলে তা এমনভাবে ফুলে ঢোল হয়ে গেছিল যে স্বয়ং বোভেই পর্যন্ত ঢোক গিলেছেন তাকে শনাক্ত করতে। সম্পাদকের যুক্তির কচকচি অনুবাদ করে দিচ্ছি পাঠকদের বোঝবার জন্যে। কোন যুক্তিতে মসিয়ে বোভেই মৃতদেহটাকে মেরির মৃতদেহ বলে শনাক্ত করলেন জানতে পারি? ওর মুখ্য প্রমাণটা এই যে গাউনের হাতা গুটিয়ে এমন একটা চিহ্ন দেখতে পেয়েছিলেন যা নাকি মেরির শ্রীঅঙ্গেই ছিল। এটা কি একটা প্রমাণ হলো? এ দিয়ে কোনো অকাট্য সিদ্ধান্তে পৌঁছানো কি যায়? কারোর জামা বা হাত দেখে মৃতদেহ শনাক্ত করা যায়? মেরিকে যদি চিনতেই পেরে থাকেন তো সেই রাতেই মেরির মাকে খবর দিয়ে তার বাড়ি ছুটে যাননি কেন আপনি? উল্টে লোক মারফত মাদাম রোজেটকে শুধু জানিয়েছিলেন মেয়ের খোঁজ এখনো চলছে। মাদাম রোজেটের না হয় বয়স হয়েছে, তার প্রতিনিধি হিসাবে কারোর তো যাওয়া উচিত ছিল, কিন্তু কেউ তো জানতো না খবরটা। এমনকি মেরির হবু বর ইউস্টাচে পর্যন্ত জানতো না। জানলো পরের দিন সকালবেলা। মসিয়ে বোভেই নিজে এসে খবরটা ভাঙলেন। মাদাম রোজেট তো মনে হয় সহজভাবেই নিয়েছেন খবরটা। কিন্তু আমাদের প্রশ্ন এই, মৃতদেহ যখনই পাওয়া গেল তখনই তার যথার্থ শনাক্তকরণের জন্য বাড়ির লোককে কেন খবর দেওয়া হলো না? কাগজের খবর পড়ে মনে হয় যেন মেরির বাড়ির লোকের চিত্ত মোটেই বিচলিত হয়নি মেরির পরলোক প্রাপ্তির সংবাদ শুনে। অর্থাৎ মৃতদেহটা যে প্রাণাধিকা কন্যার মৃতদেহ, মেরির মা তা মেনে নিতে পারেননি। পত্রিকা আরও ইঙ্গিত রেখেছিল সংবাদ পরিবেশনার প্রথাগত কায়দায়। মেরি তো আর ধোয়া তুলসী পাতা ছিল না, কাজেই সে চম্পট দিয়েছে অগুন্তি প্রাণেশ্বরদের একজনের সঙ্গে। তার বন্ধুর অভাব নেই। এরাই যখন দেখল শিয়ের নদীতে একটা মেয়ের মরা পাওয়া গেছে, অমনি রটিয়ে দিল, এই তো সেই ডানাকাটা পরি। দেখো দেখো কুলোটার পরিণামটা কি দাঁড়িয়েছে দেখে যাও। লা এতোয়াল কাগজের এ জাতীয় সিদ্ধান্ত খুবই অনুচিত। বাড়ির লোক মোটেই নির্বিকার থাকেনি।
মায়ের যা বয়স, তার পক্ষে বিনা মেঘে বজ্রাঘাতের মতো আচমকা এই সংবাদে শোকে পাথর হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক। তদন্তের সময় এই জন্যই উনি আসেননি। আর ইউস্টাচে খবর পেয়েই একেবারে ভেঙে পড়েছিল, পাগলের মতো হয়ে গেছিল। মসিয়ে বোভেই তখন একজনকে রেখে যান ইউস্টাচের কাছে এবং ব্যবস্থা করে যান যাতে সে তদন্তের সময় যেতে না পারে। কবর থেকে মৃতদেহ বের করার পর ইউস্টাচে মৃতদেহকে দেখতে যেতে পারেননি এই কারণেই। পত্রিকায় আরও একটা খবর বেরোয়। জনসাধারণ চাঁদা তুলে মেরির মৃতদেহকে দ্বিতীয়বার কবর দেয়। এক ব্যক্তি সাহায্য করতে চেয়েছিলেন টাকা কড়ির ব্যাপারে। মেরির আত্মীয় স্বজন সেই প্রস্তাব নেয়নি। তার চেয়েও বড় কথা, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আত্মীয় স্বজন কেউই যায়নি। আমার দৃঢ় বিশ্বাস, লা এতোয়াল পত্রিকা নিজেদের প্রথম প্রকাশিত খবর আর সিদ্ধান্তকে জোরদার করার জন্যেই পরপর এত কাণ্ড ছাপিয়ে যাচ্ছে। দিন কয়েক পরে এই পত্রিকাতেই সরাসরি সন্দেহ করা হলো মসিয়ে বোভেইকে। সম্পাদকের অভিমতে ঘটনার স্রোত নাকি এখন মোড় নিয়েছে। তিনি খবর পেয়েছেন কে এক মাদাম বি নাকি মাদাম রোজেটের বাড়ি এসেছিলেন। ঠিক সেই সময়ে মসিয়ে বোভেই যাচ্ছিলেন বাড়ির বাইরে। মাদাম বিকে বলে যান একজন চৌকিদারের আসার কথা আছে, সে এলে তার কাছে যেন কিছু ফাঁস করা না হয়। মসিয়ে বোভেই যা বলবার তা বলবেন। তাহলে নিশ্চয়ই বোভে মশাই সব ব্যাপারই জানেন। উনি তো আত্মীয় স্বজনদের মৃতদেহ দেখতেও দেননি। ঘুরে ফিরে আসতে হচ্ছে তাহলে এই মসিয়ে বোভের কাছে, রহস্যের চাবি কাঠি যিনি ধরে রয়েছেন নিজের মুঠোয়। আরও একটা চাঞ্চল্যকর ঘটনা ছেপে লা এতোয়াল পত্রিকা মসিয়ে বোভের ওপর সন্দেহকে ঘনীভূত করে। উনি যখন অফিসে ছিলেন না, তখন এক ব্যক্তি ওর সঙ্গে দেখা করতে এসে চাবির ফুটো দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে নাকি একটা গোলাপ ফুল দেখতে পান। পাশে রাখা ছিল একটা স্লেটে লেখা একটিই নাম, মেরি। মেরি উধাও হয়ে যায় এর দিন কয়েক পরে। আর যেসব কাগজ মাতামাতি জুড়ে ছিল কুমারী মেরির হত্যা রহস্য নিয়ে, তারাও ধরেছিল একই সানাইয়ের পোঁ। একদল বাজে ছেলে মেরিকে গায়েব করে নিয়ে গিয়ে লালসা মিটিয়ে নিভিয়ে দেয় তার প্রাণের প্রদীপ, তারপর ফেলে দেয় গাঙের জলে। এহেন ধারণাকে কিন্তু আমল দেয়নি নামী পত্রিকা লা কমার্শিয়াল। তাদের বিশ্বাস গোড়া থেকেই তদন্ত চলছে ভুল পথে। রূপের চকমকি মেরিকে চিনত অনেকেই, অথচ সে বাড়ি থেকে বেরিয়ে এতটা পথ হেঁটে গেল, তথাপি কেউ তাকে চোখে দেখলও না। দেখলে অবশ্যই মনে রাখত। বিশেষ করে তখন তো লোক গিজগিজ করছে পথে ঘাটে। আদৌ কি সে বাড়ি থেকে বেরিয়েছিল? গাউন ছিঁড়ে ফেলে ফালি ফালি করে মেরিকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? নদীর যেখানে মৃতদেহ পাওয়া গেছে সেইখানেই যে নিয়ে যাওয়া হয়েছিল তার কী প্রমাণ? আর সেইখানেই যদি খুন করা হয়ে থাকে, তো এত সব করার দরকারই বা কী ছিল? ভেতরের জামা থেকে যে ফালিটা ছিঁড়ে নেওয়া হয়েছিল সেটা তার মুখে বেঁধে রাখার জন্যে, যাতে চেঁচাতে না পারে। তার মানে এই খুনিদের পকেটে রুমাল টুমাল কিছু ছিল না। লা কমার্শিয়াল কাগজের খবরগুলো যে অসত্য তার প্রমাণ বেরোয় আর একটা খবরে। নদীর যেখানে মরা ভাসতে দেখা গিয়েছিল সে জায়গাটার নাম ব্যারিয়েল দ্য রুল। এইখানে একটা জঙ্গল আছে। দুটি বাচ্চা ছেলে জঙ্গলে ঢুকে একটা ঝোপের মধ্যে পাথর দিয়ে তৈরি বসবার জায়গা দেখতে পায়। ঠেস দিয়ে বসা যায়, নিচের পাথরে পাও রাখা যায়। মেয়েদের একটা অন্তর্বাস পড়েছিল উপরের পাথরে, আর একটা রেশমি গলাবন্ধ পড়েছিল নিচের পাথরে। এই সঙ্গে পাওয়া যায় একটা রঙিন ছাতা, একজোড়া দস্তানা, একটা ছোট্ট রুমাল, যে রুমালের ওপর লেখা ছিল মেরি রোজেট নামটা। পোশাক আশাকের কিছু ছেঁড়া টুকরো পাওয়া যায় পাশের কাঁটা ঝোপে। ধস্তাধস্তির চিহ্নও পাওয়া যায়। যেমন ঝোপ ভেঙে তছনছ হয়েছে, মাটিতেও পায়ের দাগ চেপে বসে গেছে। ঝোপ আর নদীর মাঝখানে বেড়া টান মেরে তুলে ফেলা হয়েছিল। মাটিতে পাওয়া যায় ঘষ্টানির দাগ, ঠিক যেন একটা গুরুভার বস্তুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। লা সোলে কাগজে যে খবরটা বেরোয় তাতে প্যারিসের লোকের মনে প্রতিধ্বনি পাওয়া যায়। সেখানে বলা হয়েছে ৩-৪ সপ্তাহ ধরে এইসব প্রমাণ পড়ে থেকেছে জঙ্গলে। বৃষ্টি হওয়ায় ছ্যাতলা পড়ে কিছু নষ্টও হয়েছে। ঘাস গজিয়েছে, রঙিন ছাতার সেলাই নষ্ট হয়ে গেছে। ছাতা খোলার সঙ্গে সঙ্গে ভাঁজের কাছে ছিঁড়েও গেছে। কাঁটা ঝোপে আটকে থাকা ছেঁড়া টুকরোগুলো চওড়ায় ৩ ইঞ্চি আর লম্বায় ৬ ইঞ্চি। মাটি থেকে ফুটকানে উঁচুতে লেগেছিল টুকরোগুলো। কোনো সেলাই ছিল না স্কার্টে, ছিল ফ্রকের টুকরোয়। মেয়েটার ওপর ঠিক এইখানেই পাশবিক অত্যাচার করা হয়েছে, সেই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। যে বাচ্চা ছেলে দুটি মোক্ষম এই আবিষ্কারটি করেছে তাদের মায়ের নাম মাদাম দেলুক। ভদ্রমহিলা ওই অঞ্চলেই একটা সরাইখানার মালিক। নদীর পাড়ের রাস্তার ঠিক পাশেই, নিরিবিলি।
এই কারণে রোববার হলে প্যারিসের বদ ছেলেরা নৌকায় চেপে সেখানে যায় ফুর্তি করতে। বিশেষ সেই রোববারে বিকেল 3টে নাগাদ গাঢ় বর্ণের এক ব্যক্তির সঙ্গে ফর্সা টুকটুকে একটি মেয়ে আসে সরাইখানায়। তারপর যায় ঘন ঝোপের দিকে। মেয়েটির গলা বন্ধ আর গায়ের জামাটি বিশেষ করে মনে আছে মাদাম দেলুকের। এরপরেই একদল বেসামাল ছেলে এসে সরাইখানার বসে মদটদ গিলে পয়সা না ঠেকিয়ে চম্পট দেয় ঠিক সেই দিকেই, একটু আগে যেখানে গেছে রূপসী তার বয়ফ্রেন্ডকে নিয়ে। সন্ধে নাগাদ ফিরে এসে ছোকরার দল হুটোপুটি করে চলে যায় নদীর ওপারে। অন্ধকার একটু গাঢ় হতেই নারী কণ্ঠে অতি তীব্র কিন্তু ভয়ানক আর ছোট্ট একটা আর্তনাদ শোনা যায় সরাইখানার পাশে। গলাবন্ধ আর জামা চিনতে পেরেছেন মাদাম দেলুক। বাসের ড্রাইভারও বলেছে রোববারে মেরি গাঢ় বর্ণের এক ছোকরার সঙ্গে গেছে ওই নদীর ওপারে। মেরিকে সে চেনে, ঝোপে পাওয়া জামাকাপড়গুলোকেও শনাক্ত করেছে মেরির আত্মীয় স্বজন। খবরের কাগজ থেকে আমি আর দুপি আরও একটা খবর উদ্ধার করেছি। মেরির জামাকাপড়ের টুকরো টাকরা খুঁজে পাওয়ার পরেই একই জায়গায় পাওয়া গেছে সেন্ট ইউস্ট্যাচের ডেড বডি। পাশে পড়েছিল লডেনাম লেখা একটা খালি শিশি, বিষের শিশি। বিষ খেয়েই আত্মহত্যা করেছে সেন্ট ইউস্ট্যাচে। চিঠিতে লিখে গেছে শুধু একটাই কথা, মেরিকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল বলে বেছে নিয়েছে এইভাবে আত্মহননের পথ। কাঁড়ি কাঁড়ি খবর থেকে দরকারি তথ্যগুলোকে গুছিয়ে লিখে রেখেছিলাম। দুপি সেসব পড়ে বললে, রুমর্গের খুন খারাপির চেয়েও দেখছি এটা বেশ জট পাকানো, অথচ খুনের ধরন দেখে সহজ আর সাধারণ ব্যাপারই মনে করা হয়। রুমর্গের খুন খারাপিতে ছিল অসাধারণ কাণ্ড কারখানা, তাই জটিল বলে মনে হয়, এবং সহজ ব্যাপারগুলোর দিকে নজরই যায় না। মেরির খুনের ক্ষেত্রে কিন্তু তার উল্টো, মাথা ঘামানো হচ্ছে শুধু কি ঘটেছে তাই নিয়ে, কিন্তু কেউ কি ভাবছে যে এমন কি ঘটেছে যা এর আগে ঘটেনি? মনে হচ্ছে ভারী সোজা, আসলে ভীষণ জটিল। প্রথমেই নিশ্চিত হতে হবে একটি ব্যাপার, মৃতদেহটা নিখোঁজ মেরিরই তো। এই নিয়েই কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। কাগজওয়ালারা চায় সারা জাগানো খবর ছাপিয়ে কাগজের বিক্রি বাড়াতে। পাবলিক কি বলছে তা ছাপলে তো তাদের দর পাওয়া যাবে না, তাই ইঙ্গিতের রং ছড়িয়ে দেয়। এক্ষেত্রেও অনেক রহস্য রোমাঞ্চ সৃষ্টি করে কাগজওয়ালা বলতে চায় যে ছি ছি, দিব্যি বেঁচে আছে মেরি রোজেট, অথচ দেশ জুড়ে বলা হচ্ছে অক্কা পেয়েছে মেয়েটা, ফলে কাটতি বেড়ে যাচ্ছে। অনেক কাগজই মেরি রোজেটকে নিয়ে বাজার গরম করছে। এর মধ্যে শুধু কাগজের কথা নিয়ে আলোচনা করছি আমরা। লা এতোয়াল চাইছে যে লোকে বিশ্বাস করুক মেরিই বেঁচে আছে, মরাটা অন্য মেয়ের। অনেক আগেই এই দোসরা মেয়েকে খুন করা হয়েছে, জলে ফেলে দেওয়া হয়েছে। তারপর 6 থেকে 10 দিন পর ভেসে উঠেছে। এই পত্রিকায় আবার দফায় দফায় উল্টোপাল্টা কথাও বলে চলেছে। মসিয়ে বোভেকেই তো মেরির প্রেমাস্পদ খাড়া করার জন্য চেষ্টা করেছে। যেদিন এই ভদ্রলোকের ঘরে গোলাপ ফুলের পাশে স্লেটে লেখা মেরি নামটা দেখা গেছিল, তার দিন কয়েক পরেই মেরি নিখোঁজ হয়। এছাড়াও আরও পরস্পর বিরোধী কথা এই কাগজে নানা রকমভাবে ছাপা হয়েছে। একমাত্র লা মনিকোয়ের কাগজটাই লা এতোয়ালের চাঞ্চল্যকর সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মৃতদেহ 6 থেকে 10 দিনের আগে ভেসে উঠতে পারে বই কি বলেছে সেটা তারা। অনেক কারণেই তা ঘটতে পারে, আমিও তাই বলি। বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো তোমাকে আমি অন্য সময় বলবো। শুধু বলে রাখি, মৃতদেহ 3-4 দিনেও ভেসে উঠতে পারে, কাজেই মৃতদেহ মেরির হওয়াটা বিচিত্র নয়, অর্থাৎ মেরিরই খুন হয়েছে। আর মসিয়ে বোভেই ভদ্রলোক খুন করার মতো লোকই নয়। রোম্যান্টিক মানুষ হতে পারেন, সুন্দরীর নাম স্লেটে লিখে তার পাশে গোলাপ ফুল রেখে প্লেটোনিক লাভের পরাকাষ্ঠা দেখাতে পারেন, কিন্তু খুন করতে পারেন না। দেহটা যে মেরির, একথা তিনি বেশ জোর দিয়েই বলেছেন লা এতোয়াল পত্রিকার বিরূপ মন্তব্য শোনার পরেও। উনি যদি সত্যিই খুনি হতেন তাহলে লুফে নিতেন এই মন্তব্য, আর তখন তো তার উপর দিয়ে সন্দেহ উঠে যেত। তবুও সত্যকে আঁকড়ে থেকেছেন, আর এই লা এতোয়াল পত্রিকায় তাকে খুনি বলেছে পরে। বাহ, লা কমার্শিয়াল ধুয়ো ধরেছে একেবারে অন্য লাইনে। মেরিকে একজন খুন করেনি, অনেকে মিলে খুন করেছে। তারা তাকে বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ধরে মুখ বেঁধে 3টে এলাকা পার করে নিয়ে গিয়ে খুনটুন করে জলে ফেলে দিয়েছে। তাই মেরির মতো পপুলার মেয়েকে রাস্তাঘাটের কেউ দেখতে পায়নি। অদ্ভুত কল্পনা শক্তি বটে। রোববার যে সময় মেরি বাড়ি থেকে বেরিয়েছে সে সময় এমনিতেও রাস্তাঘাটে লোকজন কম থাকে, আর যদি সে ঠিক করেই থাকে যে তাকে একটু ঘুরপথে চেনা জানাদের চোখ এড়িয়ে যেতে হবে, তাহলে তাকে দেখে ফেলার তো প্রশ্নই ওঠে না। আরও হাসির কথা, একদল বদমাশ যদি আগে ভাগেই ফন্দি এঁটে থাকে যে রোববার সকালেই মেরিকে নিয়ে যাবে চ্যাংদোলা করে, তাহলে তো তার মুখ বাঁধবার জন্য রুমালটা নিশ্চয়ই পকেটে আনতো। মেরির জামা ছিঁড়তে যাবে কেন? যত সব পাগলের কারখানা।
লাশ হলে পত্রিকায় কে একজন বিজ্ঞের মতো একটা প্রবন্ধ লিখে প্রমাণ করতে চেয়েছেন যে মেরি মোটেই খুন হয়নি। 3-4 সপ্তাহ ধরে খুনের সাক্ষ্য প্রমাণ ওকুস্থলেই পড়েছিল। এই প্রাবন্ধিক ভদ্রলোক তোতা পাখি হয়ে জন্মালে বোধহয় ভালো করতেন। অন্যান্য কাগজগুলো যা ছাপা হয়েছে সেগুলোকেই সাজিয়ে গুছিয়ে জুড়ে পাবলিকের মন্তব্যের খোলস পরিয়ে জাহির করেছেন নিজেরই মন্তব্য। মেরি মরেনি, মরতে পারে না। আহা, দরদ উঠলে পড়ছে। এই ভদ্রলোকের ঠিকানাটা জোগাড় করতে হবে। কেন তা পরে বলছি। এই গেল কাগজপত্রের মন গড়া তদন্ত সম্পর্কে আমার মন্তব্য। এবার এসো ইউস্টাচের ব্যাপারটায়। এই ছেঁড়া চরিত্রহীনা হবু বউকে খুন করেনি তো? আমার কিন্তু কোনো সন্দেহ নেই ছোকরার ওপর। তবুও তাকে নিয়ে ভাবা যাবে, তদন্ত করা যাবে। তার গতিবিধি সম্পর্কে যেসব কাগজপত্র দিয়েছে পুলিশ, তা থেকেই বোঝা যায় যে ছেলেটা নির্দোষ। তাই হবু বউয়ের নৃশংস হত্যা সংবাদে অতই ভেঙে পড়েছিল। হত্যার জায়গাটার খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে বিষ খেয়ে প্রাণের জ্বালা জড়িয়েছে। দিন কয়েক আরও বিচার বিশ্লেষণ করা যাক কাগজের খবর টবরগুলো, তারপর আসা যাবে আমার নিজস্ব সিদ্ধান্তে। 7 দিন গেল দুপির নিজের কায়দায় সন্দেহভঞ্জনের তদন্ত। আমি টো টো করে জেনে গেলাম ঠিকই বলেছে দুপি। ইউস্টাচে বেচারা একেবারে নির্দোষ। দুপি কিন্তু ডুবে রইল খবরের কাগজের ফাইলগুলো নিয়ে। 7 দিন পরে বললে আমাকে, শোনো হে, রূপসী বোম্বেটে মেরি রোজেট 5 মাস আগে আর একবার দুম করে উধাও হয়ে গিয়েছিল আতরের দোকান থেকে। শ্রান্ত ক্লান্ত অবস্থায় ফ্যাকাশে মুখে হঠাৎ ফিরে এসেছিল 7 দিন পর। কোথায় ছিল এই 7 দিন? পাড়া গাঁয়ের এক বন্ধুর বাড়ি। এটা ছিল মেরির মা আর আতরের দোকানদারের কৈফিয়ত, তাই তো? গুজবের গলা টিপে দেওয়া হয় এইভাবে। এই খবর এই সেদিন নতুন করে ছাপা হয়েছে ইভিনিং পেপারে, সোমবার 23শে জুন তারিখে। পরের দিনই আরও একটা আশ্চর্য খবর দিয়েছে লা মার্কিউরি পত্রিকা। 5 মাস আগে মেরি সুগন্ধি দোকান থেকে চম্পট দেওয়ার পর তাকে ঘুরঘুর করতে দেখা গেছিল একটা লম্পট নেভি অফিসারের সঙ্গে। নিশ্চয়ই ঝগড়া করেই শুকনো মুখে বাড়ি ফিরেছিল মেরি। অফিসারটি আবার প্যারিসে এসেছেন, কিন্তু তার নাম প্রকাশ করা যাচ্ছে না। মোক্ষম ক্লু তুলে ধরা হয়েছে সর্বশেষ এই সংবাদে, কিন্তু তা তোমারও চোখ এড়িয়েছে, পুলিশ প্রিফেক্টেরও চোখ এড়িয়েছে। নেভি অফিসারকে আগে জেরা করা উচিত ছিল, তিনি তা করেননি। এবারেও মেরি তার সঙ্গে উধাও হওয়ার প্ল্যান আটেনি তো? আরে চমকে উঠছ কেন? রূপের দেমাকে যারা ফেটে পড়ে তারা নাগর নাচাতে গিয়ে শেষকালে নিজেরাই নেচে মরে। আমার দৃঢ় বিশ্বাস এইভাবেই নেচেছে মেরি আর মরেছে অকালে। কিভাবে এলাম এই সিদ্ধান্তে? কান খাড়া করে শুনে যাও। আগে যে সময় মেরি পালিয়েছিল প্রথমবার, সেই সময়টা আর এবারের চিরনিখোঁজের সময়টার মধ্যে তফাৎ মোটে কয়েক মাসের। যুদ্ধজাহাজগুলো বন্দরে এসে যতদিন জিরিয়ে নেয়, সেই সময়ের ব্যবধানটা তার চেয়ে একটু বেশি। গতবার তাহলে হঠাৎ সমুদ্রে বেরিয়ে যেতে হয়েছিল নেভি অফিসারকে। মনোকষ্ট দিয়ে গেছিলেন মেরিকে। এবারে কি প্যারিসেই পাকাপাকিভাবে রয়ে গেলেন মনস্কামনা পূরণের জন্য? যুদ্ধজাহাজ তো জিরিয়ে নিয়ে ফের পাড়ি জমিয়েছে সাতসাগরে। এই ভদ্রলোক যে তারপরেও আছেন। খবরের কাগজে সেই ক্লু ধরিয়ে দিয়েছে। অতএব ধরে নেওয়া যাক খবরটা পেয়েই মেরি ঠিক করেছিল ধামাধরা ইউস্টাচের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে হবে ঘর থেকে। এই জন্যেই স্তোক বাক্য দেওয়া হয়েছিল ইউস্টাচেকে। সে যেন সন্ধে নাগাদ মাসির বাড়িতে যায়। প্রেমান্দ ইউস্টাচে তাতেই গতগত হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের চোখে ধুলো দেওয়া তো যায় না। তাই তিনি ফস করে বলে ফেলেছিলেন আর ফিরে পাওয়া যাবে না মেরিকে। এ কথাটা কেন হঠাৎ বললেন কেউ তা নিয়ে একটুও ভাবেনি। কেন খুঁচিয়ে কথা বের করেনি মেরির মায়ের পেট থেকে? খুনির সন্ধান তো তাহলে পাওয়া যেত। মেরির প্ল্যানটা যা ছিল তা আমি যেভাবে মনে মনে সাজিয়েছি তা বলছি, শোনো। ইউস্টাচেকে সন্ধে নাগাদ যেতে বলায় সারাদিনটা হাতে পেয়ে গেল মেরি। সারাদিনে গোপন প্রণয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটানো যাবে। তারপর মতলব ঠিক হয়ে গেলে বাড়ি ছেড়ে লম্বা দেওয়া যাবে। ইউস্টাচে মাসির বাড়ি গিয়ে মুখ কালো করে ফিরে আসুক না, বয়ে গেল তার। মেরির মৃতদেহ পাওয়ার পর জানা গেল নদীর পাড়ে জঙ্গলে পাথরের আসনে বসেছিল মেরি আর তার প্রণয়ী, যার গায়ের রং ময়লা। একদল বদ ছোকরা মদটদ খেয়ে পয়সা না দিয়ে সেদিকেই যায়, আর সন্ধে নাগাদ তাড়াহুড়ো করে ফিরে আসে, নদী পেরিয়ে চলে আসে। সরাইখানার মালিক ভদ্রমহিলার জবানি থেকে সকলের মনে হবে ওই ছোকরার দলই মেরিকে খুন করে তাড়াহুড়ো করে নদী পেরিয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু এমনও তো হতে পারে তাড়াহুড়ো করেছিল সন্ধে ঘনিয়ে আসছে বলে। ঝড় বৃষ্টি আসতে পারে, নদী পেরোনো মুশকিল হবে, সেই জন্য। তাছাড়াও নারী কণ্ঠের যে তীক্ষ্ণ ভয়ানক ছোট্ট চিৎকারটা সরাইখানার মালিক ভদ্রমহিলা শুনেছিলেন, তা তো ছেলের দল চলে যাওয়ার পর শুনেছিলেন। তাহলে ছোকরাদের খুনি বলা যায় কি?
আরও একটা রীতিমতো অদ্ভুত ব্যাপার শুনে নাও। মেরির জিনিসপত্র বড় সুন্দরভাবে পড়েছিল পাথরের আসনে মাটিতে। সত্যিই ধস্তাধস্তি হলে কি এইভাবে পরিপাটি করে জিনিসপত্র রেখে দেয় কেউ? ওপরের পাথরে একটা অন্তর্বাস, আর তলার পাথরে রেশমি গলাবন্ধ, আর পাশেই মেরির নাম লেখা রুমাল, রঙিন ছাতা, দস্তানা। জিনিসগুলো যদি রোববার থেকেই ওখানে পড়ে থাকতো তাহলে মাদাম দেলুকে ছেলেরাই দেখতে পেত। গাছের ছাল খুঁজতে প্রায় ঢুকতো জঙ্গলে তারা। অমন সুন্দর পাথরের সিংহাসনের ধারে কাছে যায়নি, অথবা তাতে একবারও বসেনি, এমনটা তো হতে পারে না। তাহলে খুনের জায়গা আসল জায়গার থেকে ঘুরিয়ে এনে ওই ঝোপের মধ্যে টেনে ফেলার জন্যই জিনিসগুলো রাখা হয়েছে। কাগজে খবর পাঠানোর আগে জিনিসগুলো ফেলা হলো সেই ঝোপে, পর খবর যায় কাগজে। তারিখগুলো খেয়াল করে দেখো। ঝোপের মধ্যে সদ্য যুবকের দল যদি মেরিকে হত্যা করেই থাকে, তার নাগরটিকেও নিশ্চয়ই খুন করেছে। তাহলে তার মরদেহ কোন চুলোয় গেল? আর যদি খুন নাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বেঁচে আছে আর গা ঢাকা দিয়ে আছে। কেন সে কি আসছে না? মনে পাপ না থাকলে আর ছোকরাদের হাতে মেরি খুন হয়েছে এই খবরটা চাউর হয়ে যাওয়ার পর সে তো নির্ভয়ে এসে জবানি দিতেই পারত। কেন দেয়নি? কারণ তার মনে পাপ আছে। ছোকরার দল যদি খুন করেই থাকে, পুরস্কারের ঘোষণা বেরিয়ে যাওয়ার পর তাদের মধ্যে অন্তত একজন তো রাজসাক্ষী হয়ে গিয়ে পুরো পুরস্কারের টাকাটা লুঠে নিয়ে বাকি সবাইকে ফাঁসিয়ে দিতে পারত। কিন্তু তা হয়নি, কারণ তারা খুনি নয়। উশৃঙ্খল যুবক সবাই খুনি হয় না। ময়লা রঙের সেই লোকটা তাহলে গেল কোথায়? সরাইখানার মালিক ভদ্রমহিলা আর বাসের ড্রাইভারকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নবাণ নিক্ষেপ করে গেলে তাদের মুখ থেকে এমন সব তথ্য বেরিয়ে পড়বে যেগুলো অসীম গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের কাছে নিতান্ত তুচ্ছ বলেই আগ বাড়িয়ে তারা এইসব বলেনি। কাঁটা ঝোপে ছেঁড়া কাপড়ও পাওয়া গেছে। হে বন্ধু, কাঁটা ঝোপে যদি কাপড় আটকাবে অত নিখুঁতভাবে ছিঁড়ে ঝুলতে থাকে না। এত ব্রেন তো নেই কাঁটা ঝোপের। খুনি নিজেই ছিঁড়েছে মেরির জামা কাপড়। গলায় আর কোমরে না বাঁধলে ঝুলিয়ে নিয়ে যাবেটা কি করে? গিঁট দিতে গিয়ে নাবিকে গিঁট দিয়ে ফেলেছে। অতএব মেরির এই গোপন নাগরটি একজন নেভি অফিসারই বলবো তাকে, কারণ মেরির মতো সুন্দরী আর উঁচু নজরের মেয়ে খালাসির সঙ্গে ঘরকন্যা করার স্বপ্ন নিশ্চয়ই দেখেনি। জাহাজি মানুষদেরই গায়ের রং কিন্তু ময়লা আর গাঢ়, পয়েন্টটা মনে রেখো। এই নেভি অফিসারই নৌকা জুটিয়ে সেই রাতেই মেরির মৃতদেহ নৌকার খোলে রেখে মাঝ নদীতে গিয়ে জলে ফেলে দেয় তাকে। ডেড বডিতে ওজন বেঁধে ভারী করবার দরকার হতো যদি নদীর পাড় থেকে ফেলত, কিন্তু গভীর জলে যখন ফেলা হয়েছে তখন ওজন বাঁধবার দরকারই বাকি। নৌকোর খোলের ঘষ্টানিতেই মেরির শরীরের ওইভাবে ক্ষত দেখা গেছে। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্য সেটা হয়নি। খুনি তো মেরিকে ঝুলিয়ে নিয়ে যাওয়ার আগে বেড়া পর্যন্ত খুলে ফেলেছিল, মনে পড়ে? লা ডিলিজেন্স পত্রিকা খবর দিয়েছে যে সোমবার অর্থ বিভাগের একজন বজরা চালক নদীতে একটা খালি নৌকা ভেসে যাচ্ছে দেখে এনে রাখে অফিসে। মঙ্গলবার কাউকে না জানিয়ে কেউ ওখান থেকে নৌকা নিয়ে চলে যায়। হালও নিয়ে যায়নি, পড়েই আছে। কেন? অর্থাৎ হালহীন নৌকোকে ভাসিয়ে দেওয়া হয়েছে। যাক যেখানে খুশি। একটা বেওয়ারিশ নৌকা দপ্তরে রয়েছে, মঙ্গলবার তাকে টেনে নিয়ে যাওয়া হলো। খবরটা তাহলে গেল কি করে? নেভির লোকেদের মধ্যে কেউ খবর চালাচালি তো করেই। তাহলে ভেতরের লোকই জেনেছে যে ভাসমান নৌকা জমা পড়েছে দপ্তরে, আর যেখানে সে থাকে বা সেখানে কর্মসূত্রে যেতে হয় সেখানেই নৌকাটাকে দেখে ভয়ানক ঘাবড়ে গিয়ে হালের খোঁজ না নিয়ে চুপিসারে নৌকা ভাসিয়ে দেয় নদী স্রোতে। সেই নৌকা এখন কোথায় খোঁজ নিতে হবে। তাকে পাওয়া গেলেই সেই জড় পদার্থের কষাই খুনির হদিশ বাতলে দেবে। আর একটা কাজ করতে হবে। লাস হলে পত্রিকার এই তোতা পাখি মার্কা প্রাবন্ধিক ভদ্রলোকের হাতের লেখা আর লেখা স্টাইলের সঙ্গে মিলিয়ে দেখতে হবে নেভি অফিসারের হাতের লেখা স্টাইল মিলছে কিনা। এই লেখকই তো বোঝাতে চেয়েছেন যে মেরি নামের রূপসী বোম্বেটে মোটেই খুন হননি। এছাড়াও নানান কাগজে নানান জায়গা থেকে চিঠি লিখে জানানো হয়েছে যে মেরি নিশ্চয়ই গুন্ডাদের হাতে খুন হয়েছে। এই সবকটি লেখাই নেভি অফিসারের হতে পারে। দুপি অকুস্থলে না গিয়ে কাউকে কোনো জেরা না করে স্রেফ খবরের কাগজের রিপোর্টগুলো পড়ে অঙ্কের হিসেবে যে বিশ্লেষণ করে ছেড়েছিল পুলিশের বড়কর্তার সামনে, তা শুনে চোখে মুখে বিস্তর অবিশ্বাস ফুটিয়ে তুলেছিলেন তিনি। খুব একটা ইচ্ছে না থাকলেও দুপি নির্দিষ্ট পথেই তাকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হয়েছিল এবং হাতে হাতে ফলও পেয়েছিলেন। শেষ হলো এডগার এলেন পোয়ের লেখা দ্য মিস্ট্রি অফ মেরি রজেট, অবলম্বনে মেরি রজেট রহস্য।